কোনো অতীত কিন্তু সবসময় অতীত হয়ে যায় না, আবার ফিরে আসে, মাঝখানে অনেক সময় ভ্যাকুয়াম থাকে আর কি। এইরকম একটা জায়গা হিসাবে আজকের এটা একদিকে বলতে পারেন যে আমরা যেমন আজকে ইবনে ইয়াকজান নিয়ে কথা বলছি, ঠিক একইভাবে মাঝখানে অনেক দিনের এই ধরনের সাপ্তাহিক জলসার বিরতির পরেও এটাও একটা রিভাইভ, এটা একটা নতুন করে আবার পদযাত্রা। এবং সেক্ষেত্রে আবার একটা জিনিস যুক্ত করতে হবে, সেটা হচ্ছে যে 5 আগস্ট পূর্ববর্তী বাংলাদেশ এবং 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ, এই দুই বাংলাদেশের পূর্বেরটার যেখানে সমাপ্তি করে শেষ হয়ে গেছিলো, তার এখানে যে শুরু হয়েছে তার আর আবার এটা প্রথম বৈঠক হিসাবে বুঝতে পারেন। সুতরাং আমরা যারা এসেছি এবং যারা আগামীতে আসবো আর যারা আসতে এখনও পারিনি, প্রত্যেকের জন্যই তো আমাদের বাংলাদেশ স্টাডি ফোরামের পক্ষ থেকে আমাদের গভীর শ্রদ্ধাই থাকবে। যারা জ্ঞান চর্চা করেন তাদের জন্য শুধু আহ্বানে কুলায় না, তাদের জন্য শ্রদ্ধা নিবেদন করতে হয় এবং তাদের জন্য আমাদের অভিনন্দন থাকবে এবং তারা আসবেন আগামীতে। এখন যে কথাটা হচ্ছে যে এই যে জ্ঞান চর্চা মানুষের দরকারটা কী আছে, মানে আপনি যে জ্ঞান করছেন এরকম হচ্ছে নির্জ্ঞানতার ভিতর দিয়ে জীবন চালানো কি সম্ভব নয়? একটা কথা। আরেকটা কথা হচ্ছে যে নির্জ্ঞানতা বলতে আসলে মানুষের জীবনে কোনো কিছু আছে কি না, মানুষ এবং জ্ঞান এই দুইটাকে বিচ্ছিন্ন করা যায় কি না। যেমন আমাদের এখানে একটা কথা বলা হয়ে থাকে যে জ্ঞানভিত্তিক সমাজ। তা আমার একসময় প্রশ্ন ছিল যে অজ্ঞানভিত্তিক কোনো সমাজ আছে কি না, জ্ঞানহীন কোনো সমাজ আছে কি না। জ্ঞান একটা আপেক্ষিক বিষয়, যেটা আপনার কাছে জ্ঞান এটা অন্যের কাছে ক্ষেত্র বিশেষে মূর্খতাও, অজ্ঞান, এরকম একটা জিনিস বলে। কিন্তু চর্চাজনিত কারণে সমাজের ভিতরে শক্তি, সাহস, আত্মবিশ্বাস এবং বুদ্ধিভিত্তিক উৎকর্ষের কারণে অনেক কিছু জ্ঞান হিসাবে ডিফাইন হয় এবং রিডিফাইন হয়, অনেক কিছু পরিত্যক্ত হয়, আবার পরিত্যক্ত জিনিসই আবার দরকারি হয়ে ওঠে, যার কারণে যুগ যুগ ধরে চাপা পড়া টেক্সট, চাপা পড়া চিন্তা, ধ্যান ধারণা, এগুলো আবার শতবর্ষ পরে কিংবা 1000 বছর পরে পুনরায় রিডিং হওয়ার কিংবা আলোচিত হওয়ার বিষয় হিসাবে আসে। সেই অর্থে প্রত্যেক সভ্যতায়, প্রত্যেক সমাজেই যেখানে মানুষ জাগ্রত হওয়ার চেষ্টা করেছে, সেখানে মানুষ তার পূর্ববর্তী সমাজ সভ্যতার কন্ট্রিবিউশনের দিকে হাত বাড়িয়েছে এবং সেটাকে নিয়েই নিজের জাগৃতির চেষ্টার সাথে তার পূর্ববর্তীদের এর যে অর্জন সেটাকে সমন্বিত করেছে এবং এর মধ্য দিয়ে হচ্ছে তার ভবিষ্যৎ যাত্রা করেছে। তো সেই চেষ্টার অংশ হিসাবে আজকে ইবনে ইয়াকজান এর পাঠ, ইবনে তোফাইলের এই বিখ্যাত বলেন অথবা স্বল্প পরিচিত অথবা বুদ্ধিপঠিত অথবা অনেক প্রভাবশালী বই হিসাবে যে যেভাবে দেখেন না কেন একটা টেক্সট হিসাবে পড়া। এখন কথা হচ্ছে ইবনে ইয়াকজান এর সম্পর্কে কথা বলার আগে বা ইবনে তোফাইলের কথা বলার আগে, ইবনে তোফাইল কে ইবনে তোফাইল, যে ইবনে তোফাইলকে নিয়ে এত মানুষের এতক্ষণ এইখানে এত গুরুত্বপূর্ণ একটা সন্ধ্যা ব্যয় করতে হবে। ইবনে তোফাইল এরা হচ্ছে এমন একটা সময়ের মানুষ, যে সময়টা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক মুসলিম যে সোসাইটি গঠিত হয়, সেই সোসাইটির ভিতরকার জ্ঞান চর্চার ধরন, জীবন চর্চার ধরন এবং অন্য সমাজের জ্ঞানের সাথে পরিচিত হওয়া এবং সেটার সাথে বোঝাপড়ার সাংঘর্ষিকতার মধ্যে মুসলিম সমাজে এমন একটা নিঃসঙ্গতা পর্যন্ত চলে এসেছে, যার পরিপ্রেক্ষিতে একটা সময় মনে হলো যে এই সোসাইটি, এই লোকরাই প্রশ্ন তুলছে যে এই সোসাইটি মানব বাসের উপযুক্ত কিনা। আমি আপনাকে কয়েকটা উদাহরণ দিচ্ছি একটু পরেই। মুসলিম সোসাইটিতে মানুষ কি মনে করে, মানুষের চিন্তা হচ্ছে যে হেকমত, এই তো জ্ঞান, হেকমত। তো আমাদের দ্বীনের হিসাব হচ্ছে, ইসলামী হিসাব হচ্ছে যে মানুষের যা কিছু তার লাইফস্টাইল প্র্যাকটিস, সেইটাই তার জ্ঞান এবং সেইটাই তার স্বপ্ন কল্পনা, সমস্ত প্রকল্পেরই একটা সমষ্টি। এটা হচ্ছে ইসলাম, এই জিনিসটা উঠেছে। কিন্তু মুসলমানদের ভিতর যখন তারা বিভিন্ন জাতিগোষ্ঠীর সাথে পরিচিত হলেন, তখন তারা সেই জিনিসগুলোকে অ্যাডাপ্ট করা শুরু করছেন। এখন অ্যাডাপ্ট করতে গিয়ে যে জিনিসটা দেখা দিল, বড় প্রশ্ন দেখা দিয়েছে, সেটা হচ্ছে ওহী এবং আকলের দ্বন্দ্ব।
একবার বেসিক মুসলিম সমাজের জ্ঞান চর্চার এই যে কোনো সময় এইদিকে কাত হয়ে যায়, কোনো সময় এইদিকে যায়, জ্ঞান চর্চার সবচেয়ে বড় টেন্সটা হচ্ছে ওহী এবং আকলের দ্বন্দ্ব। সেটা কীরকম? যেমন ধরেন ইসলাম, নবী, রসুল, আমাদের যে এই যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতায় জ্ঞান তথা আকল হচ্ছে পরে, ওহী হচ্ছে সামনে থাকবে, আগে। অতএব ওহী এবং আকলের মধ্যে যদি কোনো দ্বন্দ্ব সৃষ্টি হয় তাহলে সেখানে ওহীর পাঠ প্রাধান্য পাবে এবং ওহী প্রাধান্য পাবে। কিন্তু একটা সময় দেখা গেল যে মুসলিম সমাজে এক অংশ লোক বলে উঠলেন যে না, আকল সমাধান দিতে পারে, সেখানে ওহীর উপর এভাবে নির্ভর করা যায় না, ওহী পাঠ করা যায়, ওহী শোনা যায়, কিন্তু ফাইনাল ডিসিশন দিবে আকল। যার কারণে মুসলিম সোসাইটি দেখবেন মুতাজিলা ফিলসফাররা আসলেন, তারা বললেন যে আমাদের মানে চিন্তাটায় আকলটা সামনে পাবে। এই যে সর্বশেষ আমাদের এখানে যে মাওলানা মওদুদীর কে মিয়ারে হক নিয়ে যে বিতর্কটা গত 2-1 বছর মধ্যে হয়ে গেল, এইটাও ওইটারই ধারাবাহিকতা যে আকল আগে থাকবে নাকি ওহী আগে থাকবে, এই জায়গার উপর দ্বন্দ্ব। এখন যখন মুসলিমদের মধ্যে গ্রিক জ্ঞান চর্চার সাথে পরিচিত হলো, গ্রিক যুক্তিবাদ ইত্যাদি আসলো, তখন এই গ্রিক যুক্তিবাদ ইত্যাদি মুসলিম সোসাইটির ভিতরে এতটা প্রভাব বিস্তার করেছে যে মুসলিম সমাজের যারা মনে করে যে ওহী হচ্ছে ফাইনাল সমাধান মুসলিম সোসাইটির, তারা অনেকটা শঙ্কিত হয়ে উঠেছেন যে মুসলিম সমাজ আদৌ এটা মুসলিম সমাজ থাকছে কি না। এবং আকল চর্চার লোকরাও কিন্তু এই দিক থেকে ব্যাপকভাবে প্রভাবশালী হয়ে উঠেছেন এবং তাদের চিন্তা চর্চার পায়োনিয়ার রোল প্লে করছেন, যেমন ইবনে সিনার মতো লোকরা করছেন। এখন ইবনে সিনাদের মতো লোকরা যারা চর্চা করেন, ফারাবিরা চর্চা করেন, তাদেরকে মুসলিম সমাজ যে ভালো চোখে দেখলো না সেই সময়, এবং আজও কিন্তু জ্ঞান বিজ্ঞান চর্চার ক্ষেত্রে আল গাজ্জালিকে হুজ্জাতুল ইসলাম মানে হয়, কিন্তু আল ফারাবি কিংবা ইবনে সিনাকে রেফারেন্স মানা হয় না। এটা একটা না, পাঠ্য নাই, এটা একটু দূরে দূরে আছে, মানা হয় না কেন? কারণ হচ্ছে এদের এই যে চর্চাটা, এই চর্চাটা আকলের প্রাধান্যের উপর প্রতিষ্ঠিত, সেখানে ওহী প্রান্তিকতা পাশে যায়। এখন কথাটা হচ্ছে এই যে আকল চর্চার প্রাধান্যটা মুসলিম সোসাইটিতে কীরকম প্রাধান্য বিস্তার করছে, কীরকম ব্যাপকতা আসছে, এটা খুব সহজে দেখবেন যে সেই সময়ের বিভিন্ন শিল্প সাহিত্য কবিতায়। এবং এই আকল চর্চার লোকরা সমাজে দিনকে দিন প্রান্তিক হয়ে যাচ্ছে। এই প্রান্তিকতা দেখেই ওমর খৈয়ামি আফসোস করে বলছেন যে দররা সুনানা রওকে সালামত না কুনান, দর মসজিদ আগার ও ইমামত না কুনান। তুমি এমনভাবে রাস্তায় চলবে যাতে করে কেউ তোমাকে সালাম দেওয়ার সুযোগ না পায়, আর মসজিদে গেলে এমন জায়গায় বসবে যেন কেউ তোমাকে টেনে নিয়ে ইমাম বানাতে না পারে, ইমাম না। আবার এইটা যদি দেখেন যে আপনি শেখ সাদির ভিতরে গেলেও নিঃসঙ্গতার একটা জিনিস পাবেন, আপনি মাওলানা রুমিতে গেলে নিঃসঙ্গতা পাবেন, শেখ ফরিদুদ্দিন আত্তারে গেলে নিঃসঙ্গতা পাবেন। এই যে মানে নিঃসঙ্গতার যে জিনিসটা আছে, এই নিঃসঙ্গতা এবং আকলি জ্ঞান চর্চা মুসলিম সোসাইটিতে একটা একাকার। ফলে মুসলিম সোসাইটিতে যখন আপনি বুদ্ধিবৃত্তির চর্চা করেন এবং সেখানে প্রামাণ্য হিসাবে আকলকে ধরেন, তখন অনিবার্যভাবে মুসলিম সমাজে আপনার জন্য বিচ্ছিন্নতা অবধারিত। এখন এই অবধারিতটাকে আপনি বলতে পারেন হ্যাঁ এটা তো মোল্লাতান্ত্রিক ব্যাপার, এটা মোল্লার উৎপাত, এরকম বলতে পারেন না, এটা আপনি অভিযোগ করতে পারেন। কিন্তু সত্য বাস্তবতা হচ্ছে মোল্লা কিন্তু সে মোল্লা বলতেছেন যাকে, মোল্লা কিন্তু তার ধর্ম রক্ষার থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে সে ওহী রক্ষা করতে চায়, সে দ্য ডিফেন্ডার অফ ওহী। জাতীয় যেমন এই যে খতমে নবুয়ত কমিটি, এখন খতমে নবুয়তের ঘোষণা হয়ে গেছে খোদ কোরআনে, মুসলমানদের আল্লাহ খতমে নবুয়ত ঘোষণা করছে, এখন খতমে নবুয়ত কমিটি এসেছে এখন। কারণ এই খতমে নবুয়ত নিয়ে ভিন্ন ভিন্ন কথা আছে। এই যে ওহীর প্রশ্নকে আপনি যখন প্রশ্নবিদ্ধ করেন, তখন এখানে মুসলিম সোসাইটির ভিতরে বিতর্কটা বড় আকারে দেখা দেয়। এই জায়গাতে দাঁড়িয়ে ইবনে সিনা এবং পরবর্তীকালে তাদের যে দর্শন চর্চা করেন, এই দর্শনের ধারাবাহিকতা ধরে আন্দোলুসিয়ে যে দর্শন চর্চা হয়, সেই আন্দোলুসিয়ে চলে গেছে এবার
এই ইবনে সিনাদের যুক্তিবাদ দেখেন মুসলিম সমাজের কোর ল্যান্ডে কিন্তু আর থাকতে পারে নাই। এই যুক্তিবাদ চলে গেছে এখন আন্দোলুসিয়াতে, মানে ভূমধ্যসাগরের ওই পারে, এই পারের থেকে চলে গেছে। যেভাবে ওরা তারেক বিন জিয়াদের ভিতর দিয়ে একটা গোষ্ঠী আরবদের চর্চা চলে গেছে ওখানে, এই মাঝখানে যে ভূমধ্যসাগরের বেজায় ফাঁক, এই ফাঁকটা হচ্ছে মূলত ওহী এবং আকল চর্চার যে ফাঁক, এই ফাঁকের নির্দেশিকা। এরপরে ঘটনা ঘটতেছে কি, এর দুইটা কারণ হচ্ছে, একটা হচ্ছে এই আকলের চর্চার ট্রেডিশনগত দিকটা, প্রাধান্য দেওয়ার দিকটা এসছে গ্রিকদের থেকে। গ্রিকটা কিন্তু ভূমধ্যসাগরীয় ওই এলাকাটা পড়ছে, ঠিক আছে, আর আন্দোলুসিয়া এদিক করে পড়ছে, কাছাকাছিতে পড়ছে। জিওগ্রাফিক্যাল একটা দিক, হিস্টোরিক্যাল একটা দিক, আর হচ্ছে ইন্টেলেকচুয়াল ইন্টিগ্রিটি, ইন্টেলেকচুয়াল অ্যাফিনিটি, এদিক বিবেচনায় এটা দিক। ফলে ওখানে আসতেছে যারা, এই যে ইবনে তুফাইল আসলেন, ইবনে তুফাইলদের জন্য এই ধরনের চর্চা, এই আকলবাদিতা আর যে ধারাবাহিকতা, সেটাকে ধারণ করে আবার সেটার সাথে এখানে যে গাজালীয় কিংবা তার পূর্ববর্তী সুফির চিন্তাভাবনার যে ধরনের একটা সমীকরণ চলছে, সেটারে কিভাবে সমন্বিত করা যেতে পারে, সে ধরনের একটা চিন্তাভাবনা আন্দোলুসিয়ায় হচ্ছে। এখন এই আন্দোলুসিয়া যে এটা হচ্ছে, হইলেও কিন্তু এরা কিন্তু মনে মনে হচ্ছে যে আকলবাদী চিন্তাটা সামনে থাকবে, মানে প্রামাণ্য হিসাবে আমাদের আকলটা কাজ করবে। ফলে আপনি দেখবেন যে ইবনে তুফাইল মূলত তার পূর্ববর্তীদের মধ্যে হচ্ছে, তার যে ইবনুল বাজ্জা, তার পূর্ববর্তী জন যদি ধরেন এ হচ্ছে ইবনুল বাজ্জা, আর তার পরবর্তী জন যদি ধরেন তাহলে হচ্ছে ইবনে রুশদ। এখন দেখতে হবে যে ইবনে রুশদ তর্কটা করতেছে কার সাথে। ইবনে রুশদের জবাবটা যে দিচ্ছেন ইমাম গাজ্জালির, সেই জবাব দেওয়ার ইন্ধনটা যোগাচ্ছেন কিন্তু আবার ইবনে তুফাইল। ইবনে তুফাইল বলে যাচ্ছেন যে আমি কিন্তু বুড়ো হয়ে গেছি, শক্তি সামর্থ্য কমে গেছে, তোমার ডেডিকেশান এবং তোমার জ্ঞান চর্চার উপর আমার কনফিডেন্স আছে, অতএব এরকম একটা জবাব লেখো, তাহফতুল ফালাসিফার বিরুদ্ধে এটা বই লেখো। অতএব আপনি যখন জ্ঞান চর্চাগত দিক থেকে ইবনে তুফাইলকে দেখেন এবং সিভিলাইজেশনালগত দিক থেকে দেখেন, সেখানে মূলত ওহী এবং আকলের যে দ্বন্দ্ব মুসলিম সোসাইটিতে বিরাজমান, সেই বিরাজমানের এক দ্বন্দ্বের মীমাংসা একটা চেষ্টা ইবনে তুফাইলরা করে থাকলেও আলটিমেটলি ইবনে তুফাইলদের যে অ্যাজাম্পশন, যেটা সুজন বাদুর ছিলেন যে একটা অবস্থান তো থাকতে পারে, সেই জায়গা থেকে মূলত ইবনে তুফাইলদের কোনো ভবিষ্যৎ মুসলিম সোসাইটির ভিতরে নেই। ইবনে রুশদের ভবিষ্যৎ মুসলিম সোসাইটির ভিতরে নাই। কার ভবিষ্যৎ আছে? ইমাম গাজ্জালির ভবিষ্যৎ আছে, ইবনে তাইমিয়ার থেকে শুরু করে অন্যান্য অনেকের ভবিষ্যৎ আছে, কিন্তু ইবনে তাইমিয়ার ভবিষ্যৎ মুসলিম সোসাইটিতে কিছুটা অন্ধকার, কিছুটা এখন হয়তো আলোকিত হয়ে উঠছে, সে ভিন্ন কথা। এখন আল গাজ্জালি থেকে শুরু করে এই দিকের জিনিস আছে, কিন্তু আবার ইউরোপের দিকে দেখেন, ইউরোপের ভিতরে আল গাজ্জালি সহ অন্যদের কিন্তু কোনো ভবিষ্যৎ নাই সেই অর্থে। তো তারা মান্য করেছে তাদেরকে, তারা মান্য করেছে ইবনে রুশদকে, তারা মান্য করছে আবার ইবনে তুফাইলকে, এদেরকে নিয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে সিভিলাইজেশনে আকলের প্রাধান্য যেখানে সংগঠিত হচ্ছে, সেটার নাম হচ্ছে মডার্ন ইউরোপিয়ান সিভিলাইজেশন, এবং ওহির যে প্রাধান্য, এই ওহির প্রাধান্যভিত্তিক যে সমাজ, যে সভ্যতা, সেটা হচ্ছে মুসলিম সভ্যতা, মুসলিম সমাজ। এখন মুসলিম সমাজের ভিতরে যখন ওহি এবং আকলের দ্বন্দ্ব কোনো মীমাংসায়িত পর্যায়ে আসতে পারে নাই, সেই কারণে মুসলিম সমাজে দেখা দিয়েছে স্টেগনেশন, অর্থাৎ এক ধরনের স্থবিরতা, এবং এই স্থবিরতার ফলাফল হচ্ছে এখানকার শেষ পর্যন্ত সভ্যতাগত, রাজনীতিগত এবং ধর্মতত্ত্বগত যে কোনো দিক থেকে বলেন এটা পরাজয়। এখন কথা হচ্ছে যে এই পরাজয়ের পরও যে জায়গায় গিয়ে একটা আশা থাকে, সেটা হচ্ছে কীরকম আশা? সেটা হচ্ছে মুসলিম সমাজ যদি মুসলিম সমাজ হয়ে থাকে, সেখানে ইবনের মানে তুফাইলদের একটা সূক্ষ্ম অবস্থান আছে। তারা যদিও আকলের প্রতি পক্ষপাত আছে, কিন্তু একটা জায়গায় তারা বলতে চায় যে আকল দিয়ে তুমি, ওহিওয়ালা যেখানে বলে যে ওহি সর্বশেষ সমাধান, তোমার সারা জীবনের আকল চর্চা তোমাকে ওই ওহির সমাধানের ওই উপসংহারে নিয়ে যাবে। আবার
যিনি ওহি নিয়ে আসেন, ওহিতে সমাধান, আকলে কিছু কাজ করবে না বলে যিনি বলছেন, তারে ইনারা আবার আশ্বস্ত করতে চান যে তোমার ওহির চর্চাতে তুমি যেই মুহূর্তে আস্থা রেখেছ তখনই কিন্তু তোমার আকল চালানোর গাড়ি শুরু হয়ে গেছে। অতএব দেখা হবে দুইজনার, তুমি যাবে এই পথ দিয়ে, আমি যাব এই পথ দিয়ে, মাঝখানে আমাদের হ্যান্ডশেক হবেই, এরকম একটা আশাবাদ আছে। কিন্তু থাকলেও শেষ পর্যন্ত ইবনে তুফাইলদের মনে মনে একটা ভাবটুকু এইটুকু যে ওহি এন্ড আকল সাক্ষাৎ হবেই, তবে ও হেঁটে আসতে আসতে মনে হয় তার থেকে আর একটু সামনে আমি বেরিয়ে যাব, এরকম একটা মনোভাব থাকার কারণে শেষ পর্যন্ত তাদের সাথে আর মুসলিম সমাজের সেটা হয়ে ওঠে না। এখন যে কথাটা বলতে হবে যে ইবনে তুফাইল, ইবনে রুশদ, এদেরকে দিয়ে ইউরোপ এত লাভবান হলো। এখন মুসলিম সোসাইটি বা এখন আজকের বাংলাদেশ সহ আমরা কতটুকু লাভবান হব, এই কথা আছে। আমাদের এখানে প্রথম কথা হচ্ছে যে আমাদের এখন পড়াশোনার সাথে, জ্ঞান বিজ্ঞানের চর্চার সাথে মৌলিকভাবে আসলে কোনো আমাদের পরিচয় নেই। এটা আমাদেরকে মেনে নিলে তাহলে আপনি ওই যে হোয়াইট সিলেটের অবস্থানে যান, তাহলে যাত্রাটা সহজ হবে। এখন আমরা যদি হামপড়াই করি যে না আমরা ইউরোপও জানি, আমরা ইসলামও জানি, সব জানি এবং শুরু করতেছি, তাহলে একটা বিপজ্জনক অবস্থা হবে। আমাদের অবস্থানটা হচ্ছে আমরা এখন এই বাংলাদেশে বসে আমাদের সাথে মুসলিম সোসাইটির যে আকলকে প্রাধান্য দেওয়া গ্রুপ আছেন তাদের সাথে আমাদের পরিচয় হচ্ছে ইউরোপের মাধ্যম হয়ে, আবার ওহিকে প্রাধান্য দেওয়ার যে জ্ঞানের দ্বারা সেটার সাথে যে পরিচয় সেইটাও অনেকাংশে ইউরোপ হয়ে। সুতরাং আজকের দিনে আমাদের সাথে জ্ঞানের একটা বড় ধরনের দূরত্ব আছে, এইটা মেনে নেওয়ার ভিতর দিয়ে আমরা এখন পরিচিত হতে পারি যে মুসলিম সোসাইটিতে, আমাদের এখানে বৃহত্তর মুসলিম সোসাইটি যেহেতু বিরাজ করছে, সেখানে মুসলিম সোসাইটির বেসিক নলেজ, জ্ঞান বলতে কি বোঝায়, সেই জ্ঞানের চর্চার ভিতর দিয়ে একটা পর্যায়ে বললে সেই পর্যায়ের জন্য কি আমরা 100 বছর অপেক্ষা করব না, 100 বছর অপেক্ষা করব না। এই চর্চার ভিতর দিয়ে একটা মীমাংসায় আমাদের আসতে হবে যে সেখানে আকল এবং ওহির এইটার মীমাংসিত বাস্তবতায় যতক্ষণ পর্যন্ত না হাঁটবে ততক্ষণ পর্যন্ত এখানে জ্ঞান চর্চার বিরুদ্ধে মুসলিম সমাজের প্রতিক্রিয়া থাকবে। এবং এই যে প্রতিক্রিয়াশীলতার কথাটা বলা হয়ে থাকে, তা কখনো এই নামে, কখনো ওই নামে, কখনো ভিন্ন নামে, যুগ যুগ ধরে কিন্তু দল ছিল সব। মনসুরে হাল্লাজকে হত্যা কিন্তু অন্যরা করে না, এটা ফতোয়া হয়েছে। সুতরাং আপনি যখন এই যে ঘরে যে চর্চা হচ্ছে, এইটারও মুসলিম সোসাইটির ভিতরে নিরাপত্তা নিশ্চিত করবে ওহি এবং আকলের একটা মীমাংসার দিক থেকে। আর নিঃসঙ্গতা যেটা, যেমন ওমর খৈয়ামদের যে নিঃসঙ্গতার ভিতর দিয়ে ইবনে তুফাইলরা এই পর্যায়ে যে এসেছেন এবং তারা শেষে ইউরোপের সম্পদ হয়েছে, মুসলিম সোসাইটির সম্পদ ব্যবহার হয়নি, এইটা থেকে বাঁচার জন্য আপনি কী করতে পারবেন? এই যে নিঃসঙ্গতা, মুসলিম কনসেপ্টে নিঃসঙ্গতা, একাকিত্ব বলে কিছু নেই। মুসলমানদের ভিতরে নিঃসঙ্গতা এটা কোনো আইডিয়া নেই। তোমার নিঃসঙ্গ থাকবে না, তোমার একাকিত্ব থাকবে। সেই একাকিত্বের সময় তুমি তোমার খোদার সাথে সংশ্লিষ্ট আছো, আবার তুমি মানুষের সাথে সম্পৃক্ত, সমাজের সাথে আছো। এখন এই অবস্থায় দাঁড়িয়ে আমরা আজকের বাস্তবতায় হচ্ছে যে এই যে জ্ঞান মুখর সমাজ গড়ব, একই সাথে দেখতে হবে যে মুসলিম সোসাইটিতে প্রতিক্রিয়াটা আসে জ্ঞানের বিরুদ্ধে, সেটা হচ্ছে মূলত তার ওহি রক্ষা। ওহির সেন্স যদি আহত হয় তাহলে মুসলিম সমাজ আর মুসলিম সমাজ থাকে না, যার কারণে মুসলিম সমাজ আকলভিত্তিক জ্ঞানের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখায়। এবং এই প্রতিক্রিয়া যদি থামাতে হয় তাহলে আমাদেরকে মীমাংসা করতে হবে যে আকল এবং ওহির একটা মধ্যস্থতা বের করতে হবে। অথবা আরও সহজ একটা পথ আছে, সেটা হচ্ছে যারা আকল প্রাধান্য দিয়ে চর্চা করবেন, ইবনে রুশদ, ইবনে তুফাইল এদেরকে নিয়ে চর্চা করবেন, তাদেরকে অন্যদেরকে সহ্য করতে হবে, ওহির প্রাধান্যওয়ালাদেরকে সহ্য করতে হবে। আবার ওহির প্রাধান্যওয়ালাদেরকে এটুকু বুঝতে হবে যে এরা এই রাস্তায় ছুটছে কিন্তু তারা ওহির দিকেই আসবে, ইবনে তুফাইল যেরকম চাচ্ছেন, আবার এরা এই রাস্তায় হাঁটছে, এই রাস্তায় আসছে। এই সহনশীলতা ছাড়া মুসলিম সোসাইটিতে জ্ঞান বিজ্ঞানের ভবিষ্যৎ ভিন্নভাবে নির্মাণ করা খুব কঠিন হবে। আমি আর কিছু না বলে শুধু এইটুকু বলে শেষ করলাম যে আমরা সবাই এই সন্ধ্যায় যে আসলাম, তীব্র শীতের ভিতরে আমার মনে হয়
বছরের সবচেয়ে সুন্দরতম এবং উষ্ণ সন্ধ্যা হচ্ছে আজকের এই সন্ধ্যা। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।